ওকে, তাহলে আজকের ক্লাসের ইম্পর্টেন্সটা বোঝা যাচ্ছে। আজকে একইভাবে আমরা শুরু করব। তোমাদের কারেকশন কপি তোমাদের পাঠানো হয়ে গেছে। আজকে এই কারেকশন কপির বিষয় নিয়ে একদম প্রথমে জিজ্ঞেস করে নেব যে কারোর কোনো সমস্যা আছে কিনা। তার আগে আমি যে বিষয়টা নিরিখে এটা দিয়েছিলাম আমি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নেব। রাইট, আমি দিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে একটু দেখিয়ে নিই তোমাদের, হয়তো তোমরা বুঝতে পারবে, সুবিধা হবে বুঝতে। তোমাদের যে ব্যাপারটা ছিল এটা ছিল পরে, রাইট, এক ভিক্ষুক, এই বিষয়টা দেওয়া ছিল। তো এটা তোমরা করেছো, করে আমাকে প্রেজেন্ট করেছো এই ট্রান্সলেশনের ওয়ার্কসটা আর কি। তো এই ট্রান্সলেশন ওয়ার্কসের মধ্যে এর মডেল অ্যান্সার খুব সম্ভবত আমি তোমাদেরকে ডিসকাস করেছিলাম কি, আমাকে বলবে যে কোনো একজন মডেল অ্যান্সার ডিসকাসড হয়নি, ফাইন, রাইট। আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে তোমাদের লেখাটার বিষয়, এবং লেখাটা দেখে তোমাদের কোনো প্রশ্ন জাগছে কিনা সেই বিষয়টা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। আচ্ছা, আমি লেখার প্রসঙ্গে বলি, লেখাটা প্রেজেন্ট করার আগে একটু বলি, বেশ কিছু বিষয় আছে লেখাতে যেগুলো মানে কি বলবো, এক্সপেক্টেড না। মানে ধরো কথা কথা বলছি যে আমাদের তো খুব দ্রুত, মানে 28 ডিসেম্বর এর মধ্যে আমাদের জায়গাটাকে একটা পৌঁছানোর ব্যাপার আছে ঠিক জায়গায়। এবার সেটা করতে গেলে যা যা করতে হবে সেটার দিকে একটু যদি নজর দিই তাহলে একটু র্যাপিডলি আমাদের এগোতে হবে। আমি বারবার বলছি, খুব বেশি রিল্যাক্স টাইম আছে ঠিক আছে দেখা যাবে এই বিষয়টা বলে চলবে না। কেন বললাম, আমি তোমাদের কাছে আগে খাতাটা একটু প্রেজেন্ট করে নিই, তাহলেই এর গুরুত্বটা বোঝা যাবে। আর এক সেকেন্ড, আমি একটু খাতাটা প্রেজেন্ট করে নিই। হ্যাঁ, একটু দেখে নেবে। এটা স্ক্রিন শেয়ার ছাড়া বোধহয় অপশন আমি পাবো না, জাস্ট আ মিনিট। তোমরা একটু দেখবে যে আমি যেটা বলছি ক্লিয়ার আছে কিনা। তোমাদের সঙ্গে আমি বোধহয় শেয়ার করেছি, খাতাটা দেখতে পাচ্ছ? আমার মনে হয় খাতাটা দেখতে পাচ্ছ, একটু বলবে। রাইট, খাতা দেখা যাচ্ছে, ফাইন। ওকে ওকে ওকে, এবারে আমি এই খাতার বিষয়ে একটু আসবো, কথা বলবো, তার আগে দেখে নিই কেউ একজন জয়েন করছে। ওকে, অর্ণব জয়েন করেছে, ফাইন। এবার খাতার বিষয়ে চলে আসি। খাতা তোমাদের সামনে যার খাতাটা খোলা আছে, এখানে খাতার পেজের মধ্যে যেহেতু নাম নেই তাই আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছে না। স্টিল যদি কারোর ইয়ে থাকে, মানে কারোর খাতা যদি চিনতে পারো তাহলে সে একটু আমাকে বলবে যে স্যার এটা আমার খাতা, আমার পক্ষে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? ফাইন। এখানে রয়েছে ট্রান্সলেশনের বিষয়, তোমাদের সঙ্গে রয়েছে বাংলায়। তোমাদের আমি অলরেডি বলেছি যে এটা কি মিন করছে, কাকে বোঝাচ্ছে। একজন ভিক্ষুক কয়েক বছর ভিক্ষা করিয়া কিছু অর্থ সঞ্চয় করিয়াছিল, তো এইটা লিখেছে প্রথম সেন্টেন্স। তো আ বেগার আর্ন সাম মানি, একদম প্রথম কপিটায় যেটা পাচ্ছি, আফটার বেগিং ফর আ ফিউ ইয়ার্স। আচ্ছা ঠিক আছে, এখানে একটাই জায়গা সমস্যা, সেটা হচ্ছে আ বেগার আর্নড। আর্নিং ইজ রিলেটেড টু, আমি যদি বলি সাম অকুপেশন, তো ভিক্ষাও একটা বৃত্তি, এটাও একটা অকুপেশন বটে, কিন্তু একজন ভিক্ষুক এখানে বলেছে সঞ্চয় করেছিল। তো ওই সঞ্চয়ের জায়গাটায় জোর দিতে হবে, কারণ ওই বাংলা কথাটা সঞ্চয়, পরীক্ষক দেখতে চাইছেন যে ওই সঞ্চয় কথাটার এক্স্যাক্ট মিনিং আমি বার করতে পারলাম কিনা। উপার্জন যদি বলতো তাহলে অন্য বিষয়, সেটা এখানে বলেনি। তো এই ছোট ছোট বিষয়গুলো একটু নজর দিতে হবে। আফটার বেগিং ফর ফিউ ইয়ার্স, এখানে ফিউ ইয়ার্সে আরেকটা প্রবলেম, সেটা কি, ফিউ ইয়ার্স না দিয়ে আমরা যেটা করব এ ফিউ ইয়ার্স। কেন কথাটা বললাম এ ফিউ ইয়ার্স কেন,
তার কারণ আকাশ পাতাল তফাৎ হয়ে যায় যখন আমরা এই যে এ ফিউ ইয়ার্স আর ফিউ ইয়ার্সের মধ্যে ডিফারেন্স করি। মানে কিরকম ব্যাপার, দ্য ফিউ ইয়ার, ধরো আমরা যখন বলছি দ্য ফিউ, রাইট, এ ফিউ, ফিউ, নট এ ফিউ, প্রত্যেকটার মানে আলাদা। এবার এর ডিটেলিং আমি একসময় আসবো কি কেন কি বিষয়ে। আ ফিউ মানে অল্প কিছু। ধরো আমি বললাম আ ফিউ ডেজ আর লেফট ফর আওয়ার এক্সামিনেশন, তাহলে অল্প কিছু দিন আমার বাকি আছে এক্সামিনেশনের জন্য। এবার যেই আমি বলছি আ ফিউ থেকে দ্য ফিউ, ধরো আমি বলছি দ্য ফিউ বুকস আই হ্যাভ রেড আই থিঙ্ক উইল কন্ট্রিবিউট টু মাই রাইটিং। এই যে বললাম, কি বললাম, দ্য ফিউ বুকস আই হ্যাভ রেড আই থিঙ্ক উইল কন্ট্রিবিউট টু মাই রাইটিং। এটাকে বাংলা করতে বললে তোমার যে কোনো একজন আমাকে একটু বাংলা করে বুঝিয়ে বলবে যে কি বলতে চাইলাম এখানে? তার মানে অল, অর্থাৎ যা যা বই পড়েছি প্রত্যেকটাই আমার মনে হয় আমার লেখার ক্ষেত্রে কাজে লাগবে। তার মানে এখানে যা যা বই পড়েছি তার সবটাকে বোঝাচ্ছি, অর্থাৎ যেই বলছি দ্য ফিউ মানে হয়ে গেল অল, এটা নিয়ে ডাউট নেই। এবার ভারী মজার কথা দেখো, যেই বলছি নট এ ফিউ, আমি কথাটার ব্যবহার করি, ধরো এই সেম কথাটাই আমি যদি বলি যে শি হ্যাজ রেড নট এ ফিউ বুকস, তার মানে কি? শি হ্যাজ রেড নট এ ফিউ বুকস, কে বলবে? যে কোনো একজন আমাকে বলো মিনিংটা। একদম উল্টো পৌলমি, সে নেহাত কম বই পড়েনি, তার মানে প্রচুর বই পড়েছে। শি হ্যাজ রেড নট আ ফিউ বুকস, মানে সে প্রচুর বই পড়েছে। এবার তার মানে বুঝতে পারছো ফিউ এর ব্যবহার, এই যে যখন এ ইউজ করছি, দা ইউজ করছি, নট এ ইউজ করছি, আকাশ পাতাল বদলে যাচ্ছে, রাইট? আবার দেখো ভারী মজার বিষয়, যেই শুধু ফিউ ইউজ করছি, ধরো বললাম যে a few students I have seen who are really interested to know, এর মানে কি? বাহ, ভেরি গুড। অর্থাৎ এখানে দেখো কমপ্লিটলি মানে আসলে আই ডু নট সি, এই যে এটা কথাটা বলতে চাইছে, আমি দেখতে পাই না, পাইনি, আই হ্যাভ নট সিন। এবার দেখতে পাচ্ছ কোথা থেকে কোথায় মানে চলে গেল। ওই কারণে আমার শব্দের ব্যবহার সম্পর্কে সাবধান হতে হবে। এটা কার লেখা যদি থাকো ক্লাসে একটু বলবে, হ্যাঁ? বেশ, চলো এইটুকু ক্লিয়ার করতে পারলাম। One day he thought of that if he pretended to be mute. এই যে প্রথম কথা হচ্ছে thought of that if he মানেই হয় না তো। One day he thought of that, একদিন সে কোন একটা কিছুর কথা ভাবলো, অর্থাৎ thought of that, সেই কথাটা তিনি ভেবেছিলেন। বলে শুরু হয়ে গেল if he pretend, মানে কি? এই অফ দ্যাট কথাটা তো রাখাই যাবে না। ওয়ান ডে হি থট ইফ, তাহলে থটকে এখানে জয়েন করাচ্ছে কে? থটকে জয়েন করাচ্ছে ইফ, ঠিক আছে? আচ্ছা, ইফ হি প্রিটেন্ড হয় না তো, প্রিটেন্ড যদি বলি এ তো প্রেজেন্ট হয়ে গেল, তাহলে কি করতে হচ্ছে? পাস্ট করার জন্য কুড ইউজ করতে হচ্ছে। ইফ হি কুড প্রিটেন্ড, অর্থাৎ যদি সেই ভান করতে পারে, টু বি মিউট মানে বোবা হওয়ার, টু বি ডাম্ব বোবা হওয়ার, দেন হি উড গেট মোর মানি। এটার আবার ব্যবহারটা ঠিক হয়েছে, এখানে উডটা একান্ত প্রয়োজনীয়, তাহলে সে পাবে, অর্থাৎ পাস্টে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা বলছি। ডেফিনিট ওয়ান, বুঝতে পারলাম। আচ্ছা, এটা যার খাতা সে নেই ক্লাসে, এই যে তোমরা 11 জন 12 জন আছো, কেউ নই তার মধ্যে। ওকে, এনিওয়ে চলো। হ্যাভিং কনসিডার দিস হি মেড দ্য ওয়ার্ড মিউট রিটেন অন দ্য বোর্ড। এটার ব্যবহার আমি পরে শেখাবো, অ্যারাউন্ড হিজ নেক, সেটা আমি পরের খাতায় আসছি, আমি নিজে যখন লিখবো শিখিয়ে দেবো। There was another beggar in that area. He was a rival of the first one. He was a rival. শত্রু অর্থাৎ এনিমির জায়গায় কথাটা
লিখেছে রাইভাল, রাইভাল মানে প্রতিদ্বন্দ্বী, বোঝাতে পারলাম, অফ দ্য ফার্স্ট বেগার। দ্য সেকেন্ড বেগার, এখানে কি বলছে, ওয়াজ ফলোড, অর্থাৎ দ্বিতীয় বেগারটি কি হতো, তাকে ফলো করা হতো, ওয়্যার এভার দ্য ফার্স্ট বেগার গো, সম্পূর্ণ ঘুরে গেল, কোনো মানেই হলো না। দ্য সেকেন্ড বেগার, এই যে আমি লিখলাম, এই যে লিখেছে কি অলওয়েজ, বোধহয় অলওয়েজ ফলোড, অর্থাৎ অলওয়েজ ফলো করতো কি, দ্য ফার্স্ট বেগার গো, মানে ওয়্যার এভার দ্য ফার্স্ট বেগার গো, একেবারেই হয় না। ফার্স্ট বেগার গো আবার কি, হোয়াট এভার দ্য ফার্স্ট বেগার ওয়েন্ট, অর্থাৎ এই জায়গাটা গন্ডগোল হলো। সো ওয়ান ডে when a person was, আচ্ছা, জেন্টলম্যান অর্থাৎ এক ভদ্রলোক যখন was just about to give a penny, ঠিক আছে, to the first beggar, the second beggar said aloud, সে চিৎকার করে বলল, মিস্টার, মিস্টার না বলে স্যার লেখাটা বেটার, অর্থাৎ এই জায়গায় তবুও যা হয়েছে, এখানে স্ক্যামার কথাটা লিখেছে, হি ওয়াজ আ স্ক্যামার, ইটস নট আ স্ক্যামার, ইটস আ স্কিমার। স্ক্যাম যারা করে, টাকা পয়সার নয় ছয় যারা করে, তাদেরকে আমরা বলি স্ক্যামার। আমরা তো স্ক্যাম কথাটা মানে জানি, রাইট? এই যে বলছি যে টাকা পয়সার জালিয়াতি, স্ক্যাম, অমুক স্ক্যাম কেস, তমুক স্ক্যাম কেস, তো এখানে তো ভিখারি, সে এত পয়সা ভাবে কোত্থেকে, সে হচ্ছে স্কিমার, ছকবাজ, অর্থাৎ সে ভণ্ড, বেটা যেটা নয় সেটা সাজতে চাইছে, ঠিক আছে? সো হি ইজ নট মিউট এট অল। আরে মহাশয় ওনাকে হেল্প করিবেন না, এই যে কথাটা বলছে, ওকে সাহায্য করবেন না, ও আদৌ বোবা নয়, অর্থাৎ আদৌ বোবা কথাটা বলেনি, ও একেবারেই বোবা নয় বলেছে বাংলায়। তো একেবারেই মানে এখানে অ্যাটলের ব্যবহারটা ঠিক আছে। যাই হোক, নাও আপন হিয়ারিং দিস দ্য ফার্স্ট বিগেস্ট শাউটেড, ভয়ঙ্কর শাউটেড বানান লিখেছে, SHOUGHTED, রাইট, এরকম একটা কিছু বলে শেষ করেছে। যাই হোক, এই কার কথা আমি জানি না, এনিওয়ে এটা লেখা হয়েছে। এর পরেরটায় যাব, নেক্সট, এটা কার খাতা, রাইট, সায়ন, সায়ন লিখেছে, বেগার হ্যাড সেভড সাম মানি, হ্যাড কোথার থেকে এলো, কেন লিখলাম, বহুবার আমি বলেছি হ্যাড তখনই লিখব যখন আমি অন্তত প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে দুটো ঘটনার ইঙ্গিত পাবো, দুটোই পাস্টের। ধরে নিচ্ছে আমি বলছি, আরে আমি বলার আগেই ও ট্রান্সলেশনটা করে ফেলেছে, তাহলে আমি কি বলবো, শায়ন হ্যাড অলরেডি ট্রান্সলেটেড দ্য প্যাসেজ বিফোর আই সেড, অর্থাৎ আমি বলার আগে ও করে ফেলেছে। দুটো ঘটনা আছে, একটা আমার বলা, একটা শায়নের ট্রান্সলেশনটা করে ফেলা। তাহলে কোনটা আর্লিয়ার পাস্ট, কোনটা আগে ঘটেছে, শায়নের কাজটা আগে ঘটেছে, তাই এখানে পারফেক্ট ইউজ করলাম। আচ্ছা বেশ, এরকম প্রত্যক্ষভাবে যদি বলা নাও থাকে, আমি দুটো ঘটনা দুটো আলাদা আলাদা লাইনে উল্লেখ করলাম, সেখানেও আমি বলতে পারি হ্যাড, অর্থাৎ যেটা আগে ঘটেছে সেটার ক্ষেত্রে হ্যাড বলবো। এখানে তো এরকম কোনো ঘটনা ঘটেইনি, অর্থাৎ হ্যাডটা আনার তো প্রয়োজন নেই। বেগার সেভড কথা লিখি না, সাম মানি, অসুবিধা কোথায়? এবং মজার কথা হচ্ছে, এই যে কথাটা লেখা হচ্ছে সেভড সাম মানি, তার মানে সঞ্চয় করেছে। এই সঞ্চয় করা বলতে এই সেভড কথাটাই পারফেক্ট। সঞ্চয় করা বলতে কালেক্ট হয়, গ্যাদার হয়, প্রকিওর হয়, অনেক কিছুই হয়। তো একটা ধরো কথার কথা বলছি, আমি যদি বলি সিম্পল, ধরো কেউ বলছে হি গ্যাদার্ড সাম স্যাম্পলস অফ দ্য আর্টিকেল, তাহলে কি মানে, কি বোঝাচ্ছে, সে গ্যাদার করেছে কিছু স্যাম্পল, কিছু নমুনা সে এক জায়গায় জড়ো করেছে। সো গ্যাদার ইজ ওয়েল, নো সমস্যা। কিন্তু আমি টাকা পয়সা জমানোর কথা বলছি, সেটা গ্যাদার্ড না, তাহলে বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, অর্থাৎ এই জায়গাগুলো বোঝা। আবার ধরো কেউ বলছে দ্য পিপল অ্যাসেম্বলড দেয়ার, পিপল, দ্য ক্রাউড গ্যাদার্ড দেয়ার, লোকজন সেখানে জমা হয়েছিল, জড়ো হয়েছিল, সেখানে গ্যাদার, ঠিক আছে, সেখানে তো আমি সেভড কথাটা তো আবার সেখানে বলতে পারবো না। অর্থাৎ কোথায় কোন শব্দ ব্যবহার হবে সেগুলো বুঝে নেওয়া জরুরি। যেমন এখানে সুন্দরভাবে লিখেছে, সো ওয়ান ডে হি থট দ্যাট ইফ হি কুড প্রিটেন্ড টু বি মিউট সো হি উড গেট মোর মানি, অসুবিধা নেই, গ্রামাটিক্যালি ঠিক আছে। আচ্ছা, হি রোট, এই যে থিঙ্কিং দিস হি রোট, বাংলায় এটা বলেনি, বাংলায় বলেছে তিনি একটি ছোট বোর্ডে বোবা কথাটি লিখাইয়া বা লেখিয়া, এরকম কিছু একটা,
অর্থাৎ তিনি নিজে লেখেননি, লিখিয়েছেন কাউকে দিয়ে। আর এখানে যেটা অধিকাংশ জায়গায় সেটা হচ্ছে যে হি রোট দ্য ওয়ার্ড মিউট, রাইট? ধরো আমি যদি বলি কোথায় গেছিলি, সায়ন বলল আমি চুল কেটে এলাম। এবার মুশকিল হচ্ছে কি, এটা কথ্য বাংলা, তো আসলে চুল কেটে এলাম না চুল কাটিয়ে এলাম, তো দুটোর মধ্যে তো তফাৎ আছে, তাই না? তো এখানে সেই কথাটাই বলছে, বোর্ডের উপর বোবা কথাটি লিখিয়ে তারপর সেটা গলায় ঝোলালো। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো একটু দেখে নেওয়া। নাও যেমন এখানে রয়েছে হি ওয়াজ আ ফার্স্ট বেগার্স এনিমি, এরকম এক্সপ্রেশন কেন? হি ওয়াজ দ্য এনিমি অফ দ্য ফার্স্ট বেগার, রাইট? অর্থাৎ অ্যাপোস্ট্রফি এখানে এভাবে দেওয়ার কোনো মানে নেই। নেক্সট, একদম শেষে এই যে ব্র্যাকেটেড পোর্শনে এখানে লিখছে দ্য সেকেন্ড বেগার এক্সক্লেইমড। এক্সক্লেইমড কেন? এই যে বিস্ময় প্রকাশ করে বললো না, একদম না। অর্থাৎ এখানে যেটা বাংলা ছিল সে অনুযায়ী করতে হবে শাউটেড কি অমুক তমুক যেটাই ছিল, রাইট? অর্থাৎ এক্সক্লেইমড আসবে না, এখানে বিস্ময়ের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর আদারওয়াইজ মোটামুটি সায়নটা ঠিকই আছে, রাইট? তাহলে এই ব্যাপারগুলো দেখতে হচ্ছে। এটা কার পেপার আমি জানি না, দেখে নেবে, কারো কোনো সমস্যা থাকলে বলবে। আর বেগার হ্যাড কালেক্টেড সাম মানি, কালেক্টের সমস্যা আছে, হ্যাডে সমস্যা আছে, শব্দগুলোকে চেঞ্জ করার ক্ষেত্রে আমি বারবার তোমাদের বলেছি, রাইট? তাহলে এই জায়গাগুলো একটু নজর রাখো। মানি আফটার বেগিং ফর আ ফিউ ইয়ার্স, এখানেও এই ওয়ার্ডটা মিসিং ছিল। ওয়ান ডে হি থট ইফ হি এই যে প্রিটেন্ডস হি ক্যানট টক হি উড গেট মোর মানি। হি উড গেট মোর মানি, এটা রাইট দিয়েছে, এতে প্রবলেম নেই। ইফ হি, এই যে প্রিটেন্স আসলে বানানটাও ঠিক হয়নি, টেন্স তো একেবারেই নয়। হি ক্যানট টক, এখানে প্রেজেন্ট আসার কোনো জায়গাই নেই, বিষয়টাকে অন্যভাবে লিখতে হচ্ছে, এটা বুঝে নেওয়া। নেক্সট, তারপরে ব্র্যাকেটের পোর্শনে চলে আসি। এই যে হি রোট ইন আ বোর্ড, আচ্ছা, ইফ হি কুড প্রিটেন্ড, এই যে এই কথাটা আসবে, ঠিক আছে? ওটা তনয়ার লেখা, তাই তো? চলো না, তানিয়া, সরি কি উল্টো পাল্টা বলছি, তনয়া, হ্যাঁ তানিয়া। আচ্ছা, তানিয়া মানে এই ওয়্যারলেস অপারেটর, এক্সাইজ, ও সরি সরি, হ্যাঁ না আমি ভুল বলেছি, হ্যাঁ এক্সাইজ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তানিয়াকে একটা জিনিস জিজ্ঞেস করি, ওই আরে সুস্মিতা জয়েন করেনি না, মানে ও তো বললো তোমার কথা প্রথমে, তারপরে নিজেই আজ, হ্যাঁ হ্যাঁ, ওহো আচ্ছা, না না না, ঠিক আছে ঠিক আছে, চলো আমি ওই কারণেই জিজ্ঞেস করে নিলাম একবার। চলো তাহলে এইবার পরিষ্কার হয়েছে, আমরা মোটামুটি বুঝে গেছি এটা। আদারওয়াইজ এখানে তানিয়ার লেখার বাকিটুকু ঠিক আছে, খুব একটা সমস্যা কিছু নেই। যে যে জায়গাগুলো ছোটো ছোটো করে ব্র্যাকেট করেছে এটা দেখবে, যেমন উইথ আস, সরি উইথ হিজ নেক, উইথ হিজ নেক না, অ্যারাউন্ড হিজ নেক। আচ্ছা, হ্যাংড না, হ্যাং মানে তো ঝুলে যাওয়া, ঝুলে পড়া, অর্থাৎ এখানে যেটা হবে সেটা হচ্ছে হাং, হ্যাং হাং হাং, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি যখন লিখছি এই যে ঝুলিয়ে দিয়েছিলেন এই অর্থে বলতে চাইছি তখন এটা, আর ইডি অ্যাড করলে এটা ফাঁসি দেওয়া ওই অর্থে ব্যবহার হয়, এটা তোমরা দেখেই নিতে পারবে, অসুবিধা নেই। নেক্সট দেখো, দ্য সেকেন্ড বেগার, এই যে এই কথাটা রয়েছে দ্য ফার্স্ট বেগার, এখানে যেটা লিখেছ ফলোয়ার, আমি যতদূর পড়তে পারছি FOLLOWER, দ্য সেকেন্ড বেগার ফলোয়ার দ্য ফার্স্ট বেগার, এই জায়গাটা কেমন গন্ডগোল হয়ে গেল? হ্যাঁ বুঝতে পেরেছি, কারণ এটা লেখার কথা নয় যতদূর আমি চিনি, অর্থাৎ এখানে সিলি মিস্টেক হয়ে গেছে, এটা আমি কনসিডার করলাম না। আচ্ছা, পরেরটায় বরং চলে যাই। আর জেন্টলম্যান ওয়াজ গোয়িং টু বেগ, কেন? পুরো লেখাটা দিব্যি হচ্ছিল, ঠিক আছে? আর জেন্টলম্যান ওয়াজ গোয়িং টু গিভ, এই যে কি বলেছে, 1 টাকা, মানে এরকম একটা কথা লিখেছে যে 1 পয়সা দেওয়ার দিতে যাচ্ছিল, 1 পয়সা দিতে যাচ্ছিল, বা এরকম একটা কিছু বাংলাটা ছিল। তো 1 পয়সা দিতে যাচ্ছিল মানে, তারপরে আমরা কিভাবে লিখব? এ পেনি লিখতে পারি, আ কয়েন লিখতে পারি। সো a gentleman was going to beg না, a gentleman was going to give the beggar
আ কয়েন, এই দিতে যাচ্ছিল, রাইট, কমা দ্য ফার্স্ট বেগার, তখন যা বলার বললো, মানে সরি, টু দ্য ফার্স্ট বেগার। একদম লিখতে পারি, আমি ক্লাসে করাবার সময় তোমাদের ওখানে বলেওছি, ALMS, এটা কিন্তু খেয়াল রাখবে সবসময় এভাবেই হয়। এই যে বলছি, when a gentleman was going to offer alms বা give alms to the first beggar, এখানে কিন্তু এটে হয় না, দিব্যি লেখা যেতে পারে, ঠিক আছে, the second beggar told, তারপর এটা চললো, ঠিক আছে। সো ইট ইজ নট ট্রু দ্যাট হি ক্যানট টক, এরকম ভাবে কেন লিখবো? এই যে এখানে তো বাংলায় এভাবে বলেনি যে এ কথা সত্য নয় যে সে বোবা, এরকম তো বলেনি, যে সোজা কথা যে ও বোবা নয়, মহাশয় ও বোবা নয়, এরকম একটা বাংলা ছিল, তাই না? আমি যতদূর মনে করতে পারছি। যাই হোক, সেটা আমি আবার আসবো। তো এইভাবে প্রত্যেকের খাতা শেষ অবধি করা আছে, প্লিজ গো থ্রু ইট, তোমাদের আগেই দিয়ে দিয়েছি, দেখবে, এবং চলাকালীন যদি কারো কোনো সমস্যা থাকে বলবে ক্লাসের মধ্যে, তাহলে হ্যাঁ, না ভিক্ষা করা না, ভিক্ষা, একটু ভালো করে বুঝি, ALMS, আলমস। আলমস কথাটার মানে কি? আচ্ছা, প্রথম হচ্ছে লিখলাম আলমস হচ্ছে ভিক্ষা, মানে ভিক্ষার যে দ্রব্যাদি যেগুলো আমি দিচ্ছি, অফার করছি, সেগুলোকে আমি বলছি আলমস, যার জন্য সবসময় এস সহই সেটা ব্যবহার হয়। এটা আমরা নাউনে পড়িয়ে থাকি, এটা এমন একটা শব্দ যেটা এস ছাড়া ব্যবহার করা যায় না। তোমরা অনেকেই জানো এরকম প্রচুর শব্দ আছে, যেমন আমরা যদি বলি ক্রপস, শস্য, তাহলে কি ক্রপ কথাটা বলা যায়? তাহলে তো মানে চেঞ্জ হয়ে যাবে, তাই না? এগুলো এগুলো জানো তো? একটু আমাকে রেসপন্ড করবে, নিশ্চয়ই এগুলো বুঝি, রাইট। যেমন তোমরা ওটস খাও না? ওটস খাও তো, জানি না, হ্যাঁ, এক একজন ইয়ে করে, যাই এই ওটস কথাটা, এটা ওট হয় না, ওটস, এগুলো প্লুরালি ব্যবহার হয়, তো ঠিক তেমনই একটা হুম, হ্যাঁ, একটি পয়সা দিতে গেলে, এক্স্যাক্টলি আমি ওটাই বলছিলাম যে এই যে এ পেনি, না আমি বলছি, এটাই বলছি, আমি আক্ষরিকভাবে করব, রাইট। স্যার এই টাস্কগুলো আমার কাছে নেই। আচ্ছা সুদীপ্ত, তুমি আজকে ঢুকলে, এবার আস্তে আস্তে এই টাস্কগুলো চলে যাবে, সময় পাবে লিখে আমাকে পাঠাতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চলো আমি দেখিয়ে দিচ্ছি, করতে করতে যাও। এখানে বলেছে এই যে একটি পয়সা দিতে গেলে, তার মানে ভিক্ষা দিতে গেলে, তা আমি এটা লিখতেই পারি। কারোর যদি একটি পয়সা, সেটা এই যে এই কয়েন বা আপেনি কথাটা যদি সে লিখতে না চায়, লিখবে, সমস্যা খুব একটা কিছু নেই, ঠিক আছে, বিরাট কোনো হার্ম এতে হবে না। আমি যদি পারফেক্টলি লিখতে না পারি, কাছাকাছি লিখবো, তোমাদের আগেই বলেছি। নেক্সট, তাহলে এই ব্যাপারগুলো বুঝতে পারলাম। যেমন থ্রোট, হ্যাঁ বলো বলো, আচ্ছা, হ্যাঁ, হুম 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 হুম, হ্যাঁ, একদম পাস্টে। আমি যেটা বলেছিলাম তোমাদের প্রথম দিন, বাংলার অনেক লেখা প্রাথমিকভাবে পড়ে মনে হয় এটা বোধহয় প্রেজেন্টে লেখা, মানে দেখে মনে হচ্ছে যে আরে বাবা এ কি লিখছে রে বাবা, এ তো পুরো ধারাভাষ্য মনে হচ্ছে। যে ধরো কোনো কেউ লিখছে এভাবে যে বৃষ্টি স্নাত আকাশে একটা আলোর দেখা নাই, চারিদিকে কেমন এক অদ্ভুত নিস্তব্ধতা। তো এই যে কথাগুলো বলছে, যখনই আমি বলছি, এটা শুনলে কি মনে হয়? মনে হয় না যে আমি যেটা দেখছি সেটা বলছি, অর্থাৎ এটা যেন প্রেজেন্ট। এবার একটু ভালো করে ভেবে দেখো, যেই তারপরে সেন্টেন্সে আমরা পেলাম যে হঠাৎ এক তীব্র শব্দ চারিদিকের প্রকৃতিতে যেন একটা দোলা লাগিয়ে দিল,
তো জোলা লাগিয়ে দিল মানে দিয়েছিল। এই যে আমি যেটা বলছি এটা পুরোপুরি একটা ঘটনার বর্ণনা, আমি আগে দেখেছিলাম সেটা লিখছি, রাইট? তাহলে এইভাবে পুরো ব্যাপারটাকে আমি বোঝাতে পারলাম কি বলতে চাইছি। এইবার তখন সেটা পাস্ট আমায় বুঝে নিতে হলো, সুতরাং এক্ষেত্রেও তাই। এই যে প্রথমেই বলছি তিনি ভিক্ষা করিয়া কিছু অর্থ সঞ্চয় করিয়াছিলেন। ওয়ান ডে, একদিন সে ভাবিল মানে কি? ভাবছে তা তো নয়, তো ভাবিল মানে কি? ভেবেছিল, রাইট? অর্থাৎ একদিন সে এই ঘটনা ভেবেছিল। এখানে ওয়ান ডে না করে ওয়ান্স করাটা অনেক বেটার। ওয়ান্স হি থট, ইফ হি প্রিটেন্ডস, হতেই পারে না। ইফ হি কুড প্রিটেন্ড আমি লিখেছি, থট তুমি লিখলে এক জায়গায় পাস্ট, আরেক জায়গায় লিখছো প্রেজেন্ট, অর্থাৎ কম্বিনেশনে গন্ডগোল হয়ে গেল, ঠিক আছে? টু বি এ ডাম্ব, এটা ম্যান্ডেটারি। ডাম্ব, এই যে কথাটা আমি বলছি, এই ডাম্ব কথাটা তো অ্যাডজেক্টিভ। আমি তো অ্যাডজেক্টিভ লিখছি না, আমি তো লিখছি নাউন, একটা বোবা লোকের কথা। তো সেটা আমি বোঝাবো কি করে? ঠিক আছে? সো প্রিটেন্ডস টু বি এ ডাম্ব, একজন, ঠিক আছে? আবার বলছি আক্ষরিক নয় কিন্তু, মানে বুঝতে হবে, ঠিক আছে? দেন হি মাইট গেট মোর মানি। মাইট কথাটা লিখতে পারো, অসুবিধে নেই, বাট আমার মতে এখানে উড লেখাটা অনেক বেটার। দেন হি উড গেট মোর মানি, রাইট? বোঝাতে পারলাম? তারপরে দেখে নেবে এখানে যে যে জায়গাগুলো আমি পয়েন্ট আউট করেছি, ঠিক আছে? তাহলেই পরিষ্কার হয়ে যাবে। থিঙ্কিং দ্যাট, এই যে তুমি লিখেছো হি রাইটস ডাম অন আ বোর্ড, কেন রাইটস? হি রোট, যদিও এখানে রোট কথাটাও আসবে না, তিনি লিখিয়েছিলেন ব্যাপারটা আসবে, যেটা বলবো। আচ্ছা, অন হিজ ওন থ্রোট, কেন? থ্রোট মানে তো গলা। আমি বলছি কি তার গলায় ঝুলিয়েছিল, তো কণ্ঠস্বর যে গলা, আর ধরো তো গলা মানে কারো গলা টিপে দেওয়া, সেই গলা আর গলায় মালা ঝুলানো সব কি এক? বুঝতেই পারছি। তাহলে সেখানে নেক কথাটা আসবে। আর থ্রোট কখন বলি? যখন গলা বলতে গলার ভেতরকার কথা বোঝাই, যে এই যে গলার ভেতরে কিছু একটা আটকে আছে মনে হচ্ছে, সো সামথিং স্টাক ইন মাই থ্রোট, তখন আমি থ্রোট কথাটা বলছি। তো এই জায়গাগুলো একটু প্রথম প্রথম এগুলো হবেই, খুব স্বাভাবিক ব্যাপার, এগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। হুম হুম আচ্ছা, তুমি একটা কাজ করবে, এরকম শুধু আমি যেগুলো দিচ্ছি সেগুলো ছাড়াও যে কোনো রকম জায়গায় তোমার লিখতে গিয়ে আটকাচ্ছে, তুমি ডাইরেক্টলি পাঠিয়ে দাও, আমি দেখে নেব। কারণ তুমি যেটা বলছো এটা হাইপোথেসিস, মানে সোজা কথায় আমাকে একটা জিনিস ভেবে নিতে হচ্ছে, সেটা না করে প্র্যাকটিক্যালি দেখি কোথায় তুমি কমা বা অ্যান্ডের কথা ভাবছো, তাহলে আমি সেটাকে বলতে পারবো। তুমি নিজে করে আমায় দাও, ঠিক আছে? আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? রাইট, তাহলে এইগুলো থাকছে, এগুলো একটু দেখে নেবে। এইবার আমি মেন লেখায় চলে যাব, অর্থাৎ আমি যেখানে ছিলাম সেখানটায় চলে যাব। আচ্ছা বেশ, চলো আমার যে জায়গাটা ছিল সেখানে চলে যাই। রাইট, দেখো স্ক্রিন শেয়ার করে ফেলেছি, খুব সম্ভবত তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। না, এক ভিক্ষুক কয়েক বছর ভিক্ষা করিয়া কিছু অর্থ সঞ্চয় করিয়াছিল। আমি যখন লিখছি ব্যাপারটাকে এভাবে রাখলাম, ভেরি সিম্পল। আমি লিখছি আ বেগার। আচ্ছা, এটা প্রথমেই বলি, এই যে লেখার কায়দাটা, তুমি একটা অ্যান্সার লিখছো, তো লেখার যেন একটা সুন্দর ধরন থাকে। এই যে অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার, ধরো যে কোয়েশ্চেন নাম্বারই দেবে সেটা লিখবে। অনেকে দেখেছি মেন্সের খাতায় লিখে ট্রান্সলেশন, অর্থাৎ লেখার ওপরে এরমভাবে লিখে দিচ্ছে, রাইট? ট্রান্সলেশন বলে দাগ দিয়ে শুরু করছে, তাতেও কোনো আপত্তি নেই, লিখতেই পারো, কিন্তু তার সত্ত্বেও কোয়েশ্চেন নাম্বারটা দেওয়া ভীষণ জরুরি, ঠিক আছে? এভাবে লেখাটা খুব জরুরি। নেক্সট কি বলছে? আ বেগার সেভড আ বিট,
by begging for several years. এই যে লেখার ধরনটা একটু বোঝো, লিখে 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 এগুলো প্র্যাকটিস করো, কিভাবে লিখছি, কেন লিখছি, এই লেখাটার অর্থ কি, মানে এটা লিখেতে আমার লাভই বা কি, এরমভাবে। আ বেগার সেভড আ বিট মানে কিছু সঞ্চয় করিয়াছিল। এই যে ধরো আমি যখন বলছি আ বিট মানে আ লিটল, তো আ লিটল হোয়াট, আ লিটল মানি কথাটা বলতে চাইছি, কিন্তু এই মানি কথাটা এটা না লিখলেও চলে, কারণ আমি এতেই ভাব প্রকাশ করে ফেলতে পারছি। সো আবেগা সেভড আ বিট, অল্প কিছু সে সঞ্চয় করিয়ে, তো কি করেছিল, অল্প জামা কাপড় সঞ্চয় করিয়েছিল, তা তো হতে পারে না, তার মানে টাকার কথাই বলছি অবভিয়াসলি, বুঝতে পারলাম। অর্থাৎ লেখাকে শর্ট কিন্তু খুব বাস্তবসম্মত লেখা কি করে তৈরি করতে হয়। আবেগার সেভড আ বিট বাই বেগিং ফর সেভারাল ইয়ার্স, বেশ কয়েক বছর ধরে ভিক্ষা করিয়া, এই যে কিছু অর্থ সঞ্চয় করিয়াছিল কয়েক বছর, এই যে কয়েক কথাটাকে এখানে রাখতে পারলাম। আশা করি ব্যাপারটা পরিষ্কার করে বোঝাতে পারছি, কারোর যদি ট্রাবল হয় আমায় কিন্তু বলবে, ঠিক আছে। একদিন সে ভাবিল সে যদি বোবাই ভান করিতে পারে তাহা হইলে আরও বেশি অর্থ পাইবে। তাহলে এখানে আমি কিভাবে রাখছি, ওয়ান্স হি হ্যাচড এ স্কিম, একদিন সে ভাবিল, এই যে কথাটা বললাম অধিকাংশ লোক এটাই করবে, ওয়ান্স এ থট, তাহলে বললে সঙ্গে সঙ্গেই থট আসবে। তো থট মানে কি, তো কনস্পায়ার করলো, তাই না, ষড়যন্ত্র করেছিল। তো অতটাও নিষ্ঠুরভাবে না বলে আমি বললাম ওয়ান্স হি হ্যাচড এ স্কিম, বা এখানে স্কিম মানে কি, এখানে স্কিম মানে প্ল্যান, কনস্পিরেসি একটা করলো, ঠিক আছে। হ্যাচ কথার মানে কি, আমরা তো জানি তা দেওয়া, ডিমে তা দেওয়া, আক্ষরিক মানে যদি বলি তাহলে সেটাই, এটা নিয়ে কোনো ডাউটই নেই। কিন্তু এখানে মানেটা কি, একটা ডিম যখন তা দেওয়া হয় সেটা ধীরে অনেকটা সময় লাগে সেটাকে ম্যাচিওর করতে, তাপে সেটা ফুটে বাচ্চা বেরোয়, ঠিক তেমনই একটা প্ল্যানকে এক্সিকিউট করতে গেলে তো অনেক কিছু করতে হয়, এই জন্য হ্যাচ কথাটা এই ভার্বটা ইউজ করা হয়। আশা করি বোঝাতে পারলাম কেন এই হ্যাচ কথাটা লিখছি, ওয়ান্স হি হ্যাচড এ স্কিম, হ্যাচড এ প্ল্যান, এই যে ছক করলো এই কথাটা বলতে চাইছি। কি করলো, ইফ হি কুড প্রিটেন্ড টু বি এ ডাম্ব, তোমরা ডাম্বের জায়গায় অনেকে মিউট লিখেছো, কোনো আপত্তি নেই, ঠিক আছে, কিন্তু এটা মাস্ট, হি উড আর্ন বেটার, বেটার না বলে কারো যদি মনে হয় স্যার ভালো লাগছে না, কোনো অসুবিধা নেই, হি উড আর্ন মোর, মোর মানি আর লেখার দরকার নেই, উপার্জন করবে, তো উপার্জন করবে কি, টাকাই উপার্জন করবে, হি উড আর্ন মোর, যথেষ্ট। নাও দেখে নাও, এই ভাবিয়া সে একখানি ছোট বোর্ডে বোবা কথাটি লেখাইয়া বোর্ডখানি নিজের গলায় ঝুলাইয়া দিল। মজা কি, এই ভাবিয়া, ভাবিয়া কি, এই যে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ জিরান্ডের একটা প্রয়োগ করতে হচ্ছে, একখানি ছোট বোর্ডে বোবা কথাটি লেখাইয়া, আবার সেই নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া যেটার কাজ শেষ হয়নি, লেখাইয়া বোর্ডখানি নিজের গলায় ঝুলাইয়া দিল, এই ফাইনালি ফাইনাইট ভার্ব এলো, অর্থাৎ এইবার ফাইনাইট ভার্ব, অর্থাৎ আমরা যেটা প্রিন্সিপাল ভার্ব পাই। পরিষ্কার, পরীক্ষক দেখতে চাইছেন ঠিক এই জিনিসটি আমি করতে পারি কিনা, ভেরি সিম্পল, কি করে করব দেখা যাক। আমরা বলছি এখানে the very thought made him hang a small board, খেয়াল করে রাখো, ঠান্ডা মাথায় আরেকবার, এই ভাবিয়া সে একখানি ছোট বোর্ড, এই ভাবিয়া আমি কি করলাম, আমি এখানে লিখলাম দ্য ভেরি থট, অর্থাৎ সেই চিন্তাটা, এটাকে আমি সাবজেক্ট করে ফেললাম সেন্টেন্সের, দ্য ভেরি থট, তারপরে সাবজেক্টের পর কি আসবে, সাবজেক্টের পর ভার্ব আসবে, মেড হচ্ছে আমার ভার্ব,
সো এখানে লিখছি দ্য ভেরি থট মেড হিম হ্যাং আ স্মল বোর্ড অ্যারাউন্ড হিজ নেক। অর্থাৎ তাকে কি করিয়েছিল? তাকে মেড হিম হ্যাং এ স্মল বোর্ড অ্যারাউন্ড হিজ নেক, তার নিজের গলায় একটা বোর্ড ঝোলা করিয়েছিল, মানে তিনি নিজের গলায় একটা বোর্ড ঝুলিয়েছিলেন। এইবার হচ্ছে খেলা। অ্যান্ড গট ইট রিটেন ডাম্ব অন ইট, আলাদা করে নজর দেবে। রাইট, কেন বললাম কথাটা? এই যে আমি কথাটা বলছি গট ইট রিটেন ডাম্ব অন ইট, ধরো আমি এটা লেখা এভাবে লিখছি, I have got my hair trimmed this evening. Right? কেউ বলল যে I shall get my clothes washed in time. এই যে দুটো কথা লিখলাম, আর যারা আছো আমাকে একটু বাংলাটা করে বলবে এটার মানেটা কি? যে কোনো একজন। কাটলাম না, কাটালাম। হ্যাঁ হ্যাঁ, কাটিয়েছি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই যে যখন কথাটা বলছি এক্সপ্রেশনটা বোঝা যাচ্ছে, অর্থাৎ আমি এইভাবে বিষয়টাকে লিখলাম। অর্থাৎ এখানে যখন লিখছি আমার ব্যাপারটা পুরো ক্লিয়ার। আই হ্যাভ গট মাই হেয়ার ট্রিমড, আমি সবে চুল কাটিয়েছি, কাটালাম দিস ইভিনিং, সন্ধ্যায় আমি চুল কাটিয়ে এলাম। ঠিক আছে, আমি আমার চুল কাটিয়ে এলাম। এই যে ভার্বের ব্যবহার একটু খেয়াল করো। আমরা যদি বলি এটাকে আলাদা করে চিনব কি করে? সাবজেক্ট ফার্স্টে লিখছি, লিখবো কি করে? সাবজেক্টের পর তোমার একটা অক্সিলিয়ারি ভার্ব আসবে, এটা কোনো ঠিক ঠিকানা নেই, তোমার যেমন অক্সিলিয়ারি ভার্ব প্রয়োজন তেমন অনুযায়ী তুমি লিখবে। এখানে হ্যাভ এসছে, এখানে শ্যাল এসছে, সেটা ডিপেন্ড করবে। তারপরে কি ডাইরেক্ট লিখবো অবজেক্ট, অর্থাৎ যার কথা আমি বলছি। এখানে বললাম চুল, এখানে বললাম জামা কাপড়। ঠিক আছে, তারপরে কি? তারপরে লিখছি প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, রাইট? আর তারপরে কমপ্লিমেন্টারি পার্ট, অর্থাৎ রেস্ট অফ দ্য সেন্টেন্স। এই ফর্ম যদি মেনটেন করি তাহলে দেখব এই যে কাজটা আমি নিজে করছি না, অন্যকে দিয়ে করাচ্ছি, অর্থাৎ এ জাতীয় ব্যবহারকে আমরা কি বলি? দ্যাট ইজ কজেটিভ ভার্বস। রাইট? এই কজেটিভ ভার্বস কি করে ব্যবহার করা যায় তার উদাহরণ হচ্ছে এটা। আমি আশা করি বোঝাতে পারলাম। এবং দ্বিতীয় সেন্টেন্সের মানে যে কোনো একজন আমাকে বলো। যে কোনো একজন বলো। রাইট, ধুইয়ে নেব, কাচিয়ে নেব, কাচবো না, অন্যকে দিয়ে কাজটা করাবো। ভীষণ ইম্পর্টেন্ট, এবং এক্ষেত্রে দারুণ একটা বিষয় কাজ করে, তোমাদের সাথে সেটা শেয়ার করে নেওয়া অবশ্যই ভালো। সেটা হচ্ছে যখন আমরা কথা বলছি কিছু কিছু ভার্ব এই অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে দারুণ সুন্দর কাজ করে। এরকম গট, হ্যাভ, এই কথাগুলো। আমি আরো কিছু লিখে দিচ্ছি, যেমন ধরো
এখানে হ্যাভ কথাটা পজিটিভ ভার্ব হিসেবে দারুণ কাজ করে। আচ্ছা, গেট কথাটা দারুণ কাজ করে। মেক কথাটা পজিটিভ ভার্ব হিসেবে দারুণ কাজ করে। আরেকটা লেট। এই চারটে ভার্ব আমার পজিটিভ ভার্বের ক্ষেত্রে দারুণ কাজ করে। যেমন আমি চুল কাটাবার কথা আমি গট কথাটা বললাম, ঠিক আছে? ধরো আমি ডাইরেক্টলি এভাবে বলতে পারি, গট না বলে আমার এখানে হ্যাডও ইউজ করা যেতে পারত। আই হ্যাভ হ্যাড মাই হেয়ার ট্রিমড। বুঝতে পারলাম কি বলছি? অর্থাৎ এই জাতীয় ব্যবহার একটু শিখে রাখা। চেষ্টা করলাম স্বল্প পরিসরের মধ্যে পুরো ব্যাপারটাকে একটু আলোচনা করে দিতে। হোপফুলি এটা মাথায় থাকবে। চলো পরের পার্টে আমরা চলে যাই। ঝুলাইয়া দিল সেই অঞ্চলে আরেকটি ভিক্ষুক ছিল। ফাইন, নিজের গলায় ঝুলাইয়া দিল। তাহলে দেখে নাও ব্যাপারটা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, গট ইট রিটেন and got it written dumb on it, লেখাইয়াছিলেন। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, সেটা আচ্ছা না ছিল, কোথায় সেটা একটু দেখতে হবে কিরকম। এই যে লেখাইয়া বোর্ডখানে নিজের গলায় ঝুলাইয়া দিল, বোবা কথাটি লেখাইয়া। তুমি আসলে কি হচ্ছে, এই যে আমি নন ফাইনাইট ভার্বটা যখন লিখছি, এই নন ফাইনাইট ভার্বটা এখানে কোথায় রাখবো, কিভাবে রাখবো, কি করলাম, এই নন ফাইনাইট ভার্বটাকে আমি দিতেই পারতাম। ঠিক আছে, গেটিং ইট রিটেন ডাম্ব অন ইট দেওয়াই যেতে পারতো, কিন্তু আমি হ্যাঁ বলো। হুম হুম রিটেন, আচ্ছা এইটাই হচ্ছে কথা। এই যে রিটেন ডাম, রিটেনের সাবজেক্টে কি, ইট তো ভার্ব। এই যেই আমি বলছি এটা তুমি প্রথম দিকে পুরো ঠিক বললে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু এই যে রিটেন কথাটা বললাম, তার সাবজেক্ট কি সেটাই তো নেই। বুঝতে পারলাম? অর্থাৎ আমি লিখিয়েছিলাম, এটাকে আনঅ্যাটাচড পার্টিসিপল বলে, অর্থাৎ গ্রামাটিক্যালি বিরাট এরার। কেমন, একটা ছোট উদাহরণ দিই। ধরো আমি যদি এভাবে বলি যে entering the garden my feet slipped। আচ্ছা বাংলা কি হবে, নন ফাইনাইট ভার্বের ব্যবহার করলাম, সবাই দেখতে পাচ্ছ। সো এন্টারিং দ্য গার্ডেন মাই ফিট স্লিপড, বাংলা কি? বেশ, বাংলা হলো পিছলে গেল। বেশ, সো বাগানে ঢোকার পর আমার পা পিছলে গিয়েছিল আর কি। যাই হোক, এই সেন্টেন্সটা ঠিক না ভুল, কি মনে হয় তোমাদের? আন্দাজ থেকে বলো, অর্থাৎ এতদিন অবধি যা পড়াশোনা করেছো তার ভিত্তিতে বলো। এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, না না না, আমি বলছি ভুলটা আছে কি আগে সেটা বলো। দরকার নেই তো। বেশ, আমি আরেকটু সাহায্য করছি, দেখা যাক। আমি আরেকটা সেন্টেন্স লিখছি। ধরো এখানে যদি আমি এভাবে লিখি যে reaching in the hall, sorry, reaching the hall I
found it empty. অর্থাৎ বুঝতেই পারছো বাংলা বলে বোঝাবার নয়, অর্থাৎ হলে পৌঁছে আমি দেখলাম সেটা ফাঁকা, কেউ নেই। এই দুটো সেন্টেন্স দিয়ে দিল, দিয়ে বলল আচ্ছা সেন্টেন্সের দুটোর কি ঠিকই আছে নাকি দুটোই ভুল নাকি কোনো একটা ঠিক, কি অ্যান্সার দেবে? আরেকবার বলো। হ্যাভিং উইথ, না না না, এই সেন্টেন্সটা ঠিক আছে, এই সেন্টেন্সটা ভুল। কেন? তার কারণ আমরা এই প্রবলেমটাকে কি বলছি? আনঅ্যাটাচড পার্টিসিপল। ব্যাপারটা কেমন বিষয়টা? আমি যখন বলছি এন্টারিং দ্য গার্ডেন, বেশ খুব সুন্দর নন ফাইনাইট ভার্ব হলো, একদম আমার কোনো আপত্তি নেই, পুরোপুরি ঠিক আছে, ঠিক আছে। তারপর কি বলছে? মাই ফিট স্লিপড, তাহলে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে মাই ফিট। আচ্ছা, এবার আমার প্রশ্ন আসবে, এই যে এন্টারিং দ্য গার্ডেন, কে গার্ডেনে এন্টার করেছিল? তার সাবজেক্ট কি? আমার পা এন্টার করেছিল না আমি এন্টার করেছিলাম? এটা হচ্ছে প্রশ্ন। এবার দেখো সেন্টেন্সটা কেন গ্রামাটিক্যালি ইনকারেক্ট, তার কারণ বাগানে যে ঢুকলো, এন্টারিং দ্য গার্ডেন, তার মালিক নেই, অর্থাৎ তার সাবজেক্ট মিসিং। ওয়্যার ইজ দ্য সাবজেক্ট? নেই, ঠিক আছে। এন্টারিং দ্য গার্ডেন, ঠিক আছে, আই স্লিপড, তাহলে আমার অসুবিধা নেই, ঠিক আছে। অর্থাৎ এইভাবে ম্যাটারগুলো কাজ করে। যেমন এখানে দেখছি রিচিং দ্য হল, একদম ঠিক আছে। রিচিং দ্য হলের মালিক কে? আই, এই সেন্টেন্সটা ঠিক আছে। আই ফাউন্ড ইট এম্পটি। হ্যাঁ বলো। হুম 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 হুম। এইটার জন্যই তো বললাম আমার পা পিছলে গেছিল বাংলায় লেখা যায়, বুঝতে পারলাম। আর যদি আমি এটা লিখতে চাই মাই ফিট স্লিপড, লিখতেই পারি, কিন্তু কেমন ভাবে? একটু খেয়াল করে দেখো, কষ্ট করে ভেবে। while বা when I entered, ঠিক আছে, the garden, my sleep fit, কোনো অসুবিধা নেই। এখানে আমি মাই ফিট কথাটাকে লিখতেই পারি, বুঝতে পারলাম, তার কারণ আমি এখানে আগে প্রেজেন্ট করে দিয়েছি। এইটা হচ্ছে ছোট্ট সূক্ষ্ম গ্রামাটিক্যাল বিষয়। এইবার বোঝা যাচ্ছে তানিয়া কেন আমি কথাটা বললাম? এই প্রত্যেকটা বিষয়ে জানাটা খুব জরুরি। তো হোপফুলি, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? তোমার হ্যাঁ, আসবে না কেন? তুমি যদি ঠিক, সমস্যা কোথায়? ধরো আমি কথা বলছি, এই যে মাই ফিট গট স্লিপড, সমস্যা কি? ঠিকই তো আছে। তাহলে কনফিডেন্ট থাকো, যা লিখছো একদম ঠিক লিখছো, ভয়ের কোনো ব্যাপার নেই। এই যে জিজ্ঞেস করলে এটাই সবচেয়ে বড় ব্যাপার, ক্লিয়ার হয়ে গেল, রাইট? ঠিক আছে, তাহলে এই পার্টটা আমি বোঝাতে পারলাম। নেক্সট, there was another beggar in the locality, এই যে সেই অঞ্চলে আরেকজন ভিক্ষুক ছিল, বাংলা বোধহয় তাই আছে, দেখে নি, রাইট? আচ্ছা, এই যে পরিষ্কার বলছে সেই অঞ্চলে আরেকটি ভিক্ষুক ছিল, এখানেও তাই লিখেছে। সো there was another beggar in the locality, লোকালিটি যায় কেউ রিজিয়ন লিখবে, বড় জোর এইটুকু হবে, কিন্তু এরিয়া লিখবে, এরিয়া কথাটা কেমন লাগে শুনতে, যাই হোক। তো লোকালিটি, আচ্ছা ইচ্ছে করলে ভিসিনিটি কথাটা ইউজ করতে পারো, এই কাছাকাছি অঞ্চল বলতে এই ভিসিনিটি কথাটা ব্যবহার করা হয়, ঠিক আছে, ইন দ্য ভিসিনিটি, খুব সুন্দর শোনায়। তো
হি ওয়াজ দ্য এনিমি অফ দ্য ফার্স্ট বেগার, সে কিন্তু এই যে ভিক্ষুক তার শত্রু ছিল। হি ওয়াজ দ্য এনিমি অফ দ্য ফার্স্ট বেগার, একদম কারেক্ট। অর্থাৎ এখানে এনিমির কোনো বৈচিত্র্য মানে সরি বিকল্প নেই। রাইভাল লেখা যায় যে প্রতিদ্বন্দ্বী, কিন্তু এখানে যেহেতু শত্রু কথাটা বলেছে এনিমি লেখাটা অনেক বেটার। নেক্সট, তারপরে কি বলেছে বাংলায় দেখে নি। প্রথম ভিক্ষুকটি যেখানেই ভিক্ষা করিতে যাইত, দ্বিতীয় ভিক্ষুকটি উহার অনুসরণ করিত। তাহলে কি বলছি, দ্য সেকেন্ড ওয়ান, এটা শুরু করলাম শেষ থেকে, অর্থাৎ দ্বিতীয় ভিক্ষুকটি যাইত, দ্য সেকেন্ড ওয়ান ইউজ টু ফলো ওয়্যার এভার দ্য ফার্স্ট ওয়ান ওয়েন্ট, যেখানেই প্রথম ভিক্ষুকটি যাইত। তাহলে এই যে আমি কথাটা বললাম, এখানে কি বললাম, ইউজ টু ফলো। কেন বললাম, ওই পাস্ট অভ্যাস, অর্থাৎ এমন একটা পাস্ট যেটা হ্যাবিচুয়াল পাস্ট, রেগুলার সে করতো এই কাজটা। জয়েন করলাম কি দিয়ে, ওয়্যার এভার, যেখানেই, দ্য ফার্স্ট ওয়ান ওয়েন্ট, যেখানে ফার্স্টে ভয়ঙ্কর ভুল হয়েছে, FAST আছে, খেয়াল করবে FIRST হবে, রাইট, দ্য ফার্স্ট ওয়ান ওয়েন্ট, যেখানেই সে যাইত। আচ্ছা, তারপরে কি বলেছে একটু খেয়াল করে দেখি। হ্যাঁ, ভিক্ষা করিতে যাইত, টু বেগ। একদম ঠিক, আমি বলে সেটা দেখেওছি, দেখে নাও একবার, আমি দিয়ে দিয়েছি তোমাদের হাতে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি দেখো যে জায়গাগুলো পয়েন্ট আউট করেছি তার মধ্যে আমি তোমাদের বলেইছি, সব কিছু লিখেই দিয়েছি, দেখে নেবে, একদম ঠিকই আছে। এইবার কি লিখছি, when a gentleman was about to give a coin to the first beggar, এই যে দিতে গেলে, তো দিতে গেলে মানে কি দেয়নি তো, তাই সেটাকে লিখলাম কিভাবে, দ্যাট ইজ অ্যাবাউট টু গিভ, যখন দিতে যাচ্ছিল, গিভ আ কয়েন টু দ্য ফার্স্ট বেগার, প্রথম বেগারটিকে দিতে যাচ্ছিল। দ্য সেকেন্ড ওয়ান সেড, রাইট, কি, স্যার ডোন্ট হেল্প হিম, ওকে সাহায্য করবেন না, সো হি ইজ অ্যান ইম্পস্টার, এই যে ও একজন জুয়া চোর। এই জুয়া চোর বলতে অনেকেই দেখি পট করে গ্যাম্বলার কথাটা নিয়ে আসে, আরে সে তো অন্য বিষয়, যিনি জুয়া খেলেন, এখানে জুয়া খেলার কথা তো বলেনি, বলেছে তিনি জুয়া চোর। আসলে জুয়া চোর ব্যাপারটা কি, জোচ্চোর থেকে কথাটা আসে, মানে কি সে আদৌ বোবা নয়, সে বোবা সেজে থাকে, এটা বলতে চাইছে, তাই বলছে ও বেটা একটা জোচ্চোর। তো এই যে অন্যের নাম বাড়িয়ে থাকা, অন্যের হওয়ার ভান করা, তাকে আমরা কি বলি ইংলিশে, ইম্পস্টার বলি, ঠিক আছে, ফ্রড বলতে পারি, কোনো অসুবিধা নেই। অনেকে দেখলাম লিখেছে ফ্রড, আবার ধরো চিট কেউ বলল, তাও লিখতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে। অ্যান্ড নট এ ডাম এট অল, নাও তাহার এই কথা শুনিয়া বেরোমেটা কিছু আছে, এরপর একেবারেই বোবা নয়। প্রথম ভিক্ষুকটির এই কথায় রাগিয়া গিয়া চিৎকার করিয়া বলিল, রাইট, সেটা কি লিখছি, এই কথায়, ইন রেসপন্স টু দিস, এই কথা, দ্য ফার্স্ট ওয়ান শাউটেড ইন অ্যাঙ্গার, রাগিয়া গিয়া বলিল, সিম্পল, কি লিখছি, নো স্যার হি ইজ এ লায়ার, ঠিক আছে, একদম মিথ্যেবাদী, লায়ার, ডোন্ট বিলিভ হিম, ওকে বিশ্বাস করবেন না, আই হ্যাভ লং বিন আ ডাম অ্যান্ড স্টিল ক্যান্ট স্পিক। এই যে হ্যাভ বিনের ব্যবহারটা করলাম, কেন করলাম, তার কারণ এই যে আমি বরাবরই কথাটা বলেছি, আমি বরাবরই বোবা, তো সেটা বোঝানোর জন্যে পারফেক্ট কন্টিনিউয়াসের থেকে ভালো টেন্স তো আর নেই, ঠিক আছে, অর্থাৎ এখানে আমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করলাম। I have long been, I have always been,
I have always been a dumb and still cannot speak. এখনো আমি কথা কইতে পারি না। দিব্যি সুন্দর হয়ে গেল। এবার কিছু অল্টারনেটিভ এক্সপ্রেশন দেখে নেওয়া। ধরো কেউ এভাবে লিখলা, বেগার সেভড সাম মানি বাই বেগিং ফর সেভারাল ইয়ার্স, আমি একটু অন্যরকম লিখেছিলাম। নেক্সট, হ্যাভিং কনসিডার্ড দ্য প্ল্যান, এই কথা ভাবিয়া হি রোট দ্য ওয়ার্ড ডাম্ব, একান্ত যদি না পারি তাহলে এইভাবে লিখবো অন আ স্মল বোর্ড অ্যান্ড হাং ইট অ্যারাউন্ড হিজ নেক। কিন্তু এটা কখন লিখবো রোট? যখন আমি যেটা বললাম সেটা পারলাম না তখন। নেক্সট, এই ডোন্ট গিভ হিম এ পেনি, ডোন্ট গিভ হিম এ কয়েন, যেভাবে খুশি লিখতে পারো। আচ্ছা, আর লাস্ট সেন্টেন্সটা এখানে আরেকবার নতুন করে করা। গেটিং এনরেজড অ্যাট দিস, এই যে এই কথা, তার এই কথায়, বাংলায় বলেছে এই কথায়, অ্যাট দিস, রাগিয়া গিয়া, সেটাকে কি বললাম? এইভাবে একদম যেমন ছিল তেমনই, রাগিয়া গিয়া, রাইট? সো গেটিং এনরেজড, রেজ মানে রাগ, সেখান থেকে এনরেজড মানে ক্রোধান্বিত হইয়া, অর্থাৎ রাগিয়া গিয়া, এই কথায় রাগিয়া গিয়া। দ্য ফার্স্ট বিগার ক্রাইড আউট, শাউটের জায়গায় ক্রাইড আউট, একই ব্যাপার। I have always been dumb and can't yet speak, এবং এখনো কথা বলতে পারি না। এইভাবে লিখলাম। তাহলে দেখো একটা পুরো বিষয় সুন্দরভাবে দাঁড়িয়ে গেল আমাদের সামনে। এনিথিং, কারো কিছু এখানে বিষয় আছে? আমি ভাবছিলাম বোধহয় কেউ জিজ্ঞেস করবে। আচ্ছা ফাইন, খুব সিম্পল ইস্যু। ধরো আমি লিখছি যে we have been attending the class since 8:30 p.m. তাহলে we have been attending the class since 8:30 p.m. আমরা 8:30 থেকে এই ক্লাসটা করছি। তাহলে এই যে আমি কথাটা বললাম, যখন বলছি তখন তো একটা বিষয় পরিষ্কার, আমি হ্যাভ লাগিয়েছি, বিন লাগিয়েছি, তারপরে তো পিভির আইএনজি ফর্ম ইউজ হয়েছে। তো আপনার লেখায় কোথায় আছে? নেই তো। বেশ, ধরো আমি যদি বলি অরিত্র has been কি বলবো, a good student since his childhood. তাহলে এই সেন্টেন্সটা কি ঠিক আছে? দেখো তো। তাহলে এখানে হ্যাজ আছে, বিন আছে, কিন্তু কই পিভিআইএনজি তো নেই। So where is that ing? তাহলে অরিত্র এটা কি ঠিক? বা বাকিরা যারা আছো একদম বুঝতে পারলাম। অর্থাৎ তিনি ছোটবেলা থেকেই ভালো ছাত্র। এতে আবার ভার্ব কি? এতে তো কোনো অ্যাকশন ভার্ব নেই। ঠিক আছে, আমি ব্যাপারটা বোঝাতে পারলাম তো? স্বাভাবিক ব্যাপার। এই যে তিনি বোবা, তো বোবায় তো কোনো কাজ নেই, অর্থাৎ অ্যাকশন ভার্ব নেই তো। আশা করি বোঝাতে পারছি কি বলতে চাইছি। বেশ, তাহলে চলে যাওয়া যাক আমাদের মেন জায়গায়। দেখে নাও আর কারোর কোনো প্রশ্ন? বেশ, এবার আমরা চলে যাব। আচ্ছা, এটা ছিল আমাদের ফার্স্ট টাস্ক, তাই তো? এটা আসবো তার আগে আমরা একটা অন্য জায়গা দেখে নিই। স্টক 1 একটা নতুন বিষয় আসছে, নতুন না মানে আমি বেশ 2-3 বার দেখলাম একটা ট্রেন্ড আসছে পরীক্ষায় এই রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে।
রিপোর্টটা লিখতে দিচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ডোনেশন ক্যাম্প, অ্যাডাল্ট লিটারেসি ক্যাম্প, অর্থাৎ ক্যাম্প সম্পর্কিত। এটা বলছে না যে রক্তদানের ওপর একটা প্রতিবেদন লেখো, তা বলছে না। তোমাকে বলছে রক্তদান শিবির কোথাও হয়েছিল সেটার উপর প্রতিবেদন লেখো। সো দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। নিশ্চয়ই বুঝতে পারছো, জানি না, না বুঝতে পারলে বলবে। কোথাও বললো যে বয়স্ক শিক্ষা নিয়ে একটা প্রতিবেদন লেখো, ঠিক আছে, সেটা একরকম, সেটা দিচ্ছে না। বলছে বয়স্ক শিক্ষা এ বিষয়ে একটা ক্যাম্প করা হয়েছিল, সেটা নিয়ে প্রতিবেদন লেখো। মানে আকাশ পাতাল তফাৎ হয়ে গেল। এই বিষয়গুলো আমাকে একটু নজর রাখতে হবে। তাহলে ঠিক সেরকমই একটা লেখা এটা, এবং এমনভাবে লেখা যাতে এই লেখাটার মাধ্যমে আমরা সব কিছু লিখে ফেলতে পারি। ব্যাপারটা কীরকম? আমাকে ব্লাড ডোনেশন ক্যাম্প দিক, যে কোনো ক্যাম্প দিক, আমি সব ক্যাম্পই এটা লিখতে পারবো। একটা কমন পিস অফ রাইটিং। আচ্ছা, একটু আগেই বলি, অ্যাডাল্ট লিটারেসি ক্যাম্প, হোপ অফ ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ সোজা কথায় মানে কি বলবো, সমস্ত কিছু নিয়ে, সবাইকে নিয়ে যে এডুকেশন, তাকে ইনক্লুসিভ এডুকেশন বলছি, অর্থাৎ তার একটা আশা। এইভাবে একটা টাইটেল তৈরি হলো। আচ্ছা, বাই আওয়ার করেসপন্ডেন্ট কথাটা লিখলাম। এইবার একটু এখানে বলি, নাও তোমাদের ব্যাপার এটা, এই যে প্লেস আর ডেট যেটা থাকে সেটা কিন্তু আমি এখানে লিখিনি, বাট ইউ রাইট অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস, যেমনভাবে বলা টলা থাকে আর কি। ক্লিয়ার? চলো দেখে নি কীভাবে লিখবো। আবার বলছি, জলের মতো করে লেখা। An adult literacy camp was organized by ওই XYZ ইনস্টিটিউশন। আশা করি এগুলো তোমরা এতদিনে জানো। মিদনাপুর, ইয়েস্টারডে, এক্সটেন্ডিং, এই যে কথাটা শেষ করিনি কিন্তু, ইয়েস্টারডে, অর্থাৎ একটা ক্যাম্প অর্গানাইজ করা হয়েছিল মেদিনীপুরে অ্যাডাল্ট লিটারেসির ওপর। আমি দরকার হলে যে পারবে না ছেড়ে দেবে, এই অবধি একটা সেন্টেন্স, নতুন সেন্টেন্স শুরু করবে। আমি এখানে সেন্টেন্সটাকে জয়েন করলাম জিরান দিয়ে। কিভাবে? এক্সটেন্ডিং এডুকেশনাল অপশনস টু দোজ অ্যাডাল্টস হু হ্যাভ লস্ট অপরচুনিটি অ্যান্ড হ্যাভ ক্রস দ্য এজ অফ ফর্মাল এডুকেশন। এবার ধরো যিনি দুটো লিখতে পারবেন না, এক্সটেন্ডিং কথাটা দিয়ে ছেড়ে দেবে, সে কিভাবে লিখবে? সে এখান থেকে একটা নতুন সেন্টেন্স তৈরি করবে। কিভাবে তৈরি করবে? This camp gave educational options, offered educational options to those adults. ব্যাস, আমার সেন্টেন্স দাঁড়িয়ে গেল। এক্সটেন্ডিং লিখতেই হবে, তার কোনো মানে নেই। অর্থাৎ সেই সমস্ত লোকের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া যারা কি হয়েছে, অর্থাৎ তাদের ফর্মাল এডুকেশনের বয়স চলে গেছে, এই হচ্ছে উদ্দেশ্য। নেক্সট, the activities of the camp were carried out by the cultural society of the institution, অর্থাৎ এই ইনস্টিটিউশনের কালচারাল সোসাইটি এটা করেছিল। কারা অর্গানাইজ করেছিল সেটা বললাম। এবার ধরো বললো, স্যার আপনি তো বললেন যে যারা যাদের ফর্মাল এডুকেশনের বয়স পেরিয়ে গেছে তাদের জন্যই অ্যাডাল্ট লিটারেসি ক্যাম্প। স্যার তাহলে এটা রক্তদান শিবির হলে কি বলবো? কোনো অসুবিধা নেই। তুমি বলবে যে এই রক্তদান শিবিরটা করা হয়েছিল মূলত তাদের জন্য যারা রক্তের অভাবে কষ্ট পায়, এবং বা তুমি এভাবে লিখতে পারো, যাদের টাকা নেই, যারা মানে those who are really poor and unable to buy blood, right? তাহলে এইভাবে আমি কথা লিখতে পারি। ডিপেন্ড করবে আমার কি থাকছে টপিক, তার উপর। The activities of the camp were carried out by the cultural society of the institution. পরিষ্কার? So the camp began. So with a welcome speech, এখানে for না, খেয়াল করবে ভুল আছে, এটা অফ হবে, of the chief guest। এই কোন একটা মানে এবিসি একটা নাম, ঠিক আছে? তিনি কে? এবার তার পরিচয়টা দিলাম নাউন ইন অ্যাপোজিশন, একটা কমা দিয়ে। আর রিনাউন্ড সোশ্যাল ওয়ার্কার, এক বিখ্যাত সমাজকর্মী তিনি।
তারপর কি লিখছি, 400 people were part of the camp. এগুলো তোমার ইচ্ছে মতো লিখবে, এগুলো বলার কিছু নেই, সব জায়গায় লেখা যেতে পারে। They were divided into different groups in accordance with their competencies. অর্থাৎ তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়েছিল তাদের ক্ষমতা অনুযায়ী। অর্থাৎ এই যারা অ্যাডাল্ট মানে বয়সকালে শিক্ষা গ্রহণ করেছে তাদের দক্ষতা অনুযায়ী তাদের অনেকগুলো গ্রুপে ভাগ করা হয়েছিল। এগুলো সব ফিকটিশাস, বুঝতে পারলাম, নিজের বুদ্ধি করে লেখা। নেক্সট, they were taught the basics of being able to read and write. অর্থাৎ তাদেরকে লিখতে পড়তে জানা করা হয়েছে, তো স্বাভাবিক ব্যাপার। Free books and stationaries is being provided for quality education. এখানে is being না করে was being করাটা অনেক বেটার। অর্থাৎ তাদেরকে দেওয়া হয়েছিল বিনামূল্যে পুস্তক এবং খাতা, পেন, পেন্সিল, অর্থাৎ স্টেশনারি যা যা আছে সব দেওয়া হচ্ছিল। All the arrangements including desks and blackboards were done in advance. অর্থাৎ এগুলো আগেই ব্যবস্থা করা হয়েছিল। পরিষ্কার? নাও এবার দেখো আসলে লেখার মোড় এখান থেকে ঘুরছে। এই অবধি সবাই লিখবে, এবার যে চ্যাম্পিয়ন তাকে অন্যভাবে লিখতে হবে, অন্য অ্যাঙ্গেল বার করতে হবে। Apart from educational needs, special care was devoted to hygiene and sanitation. অর্থাৎ এটাও তো একটা শিক্ষা যার উপর আমাদের স্বাস্থ্য নির্ভর করে। হেলথ, হাইজিন, স্যানিটেশন, তার উপর তাদের ক্যাম্প করা হয়েছিল, তাদেরকে অনেক কিছু বলা হয়েছিল। সো দে ওয়্যার টট দ্য বেসিক্স অফ ক্লিনলিনেস, লাইক টাইপস অফ ওয়েস্ট অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট। অর্থাৎ এই আবর্জনা প্রক্রিয়াকরণ বা আবর্জনা কি করে আমি ঠিকঠাকভাবে সেটাকে ডিসপেন্স করব তা শেখানো। কোন বর্জ্যটা পচনশীল, কোনটা পচনশীল নয়, দুটোকে আলাদা রাখা, এই সব যে শেখানো, ওয়েস্ট ম্যানেজমেন্ট। এইখানেই লেখাটা অন্যের থেকে আলাদা হয়ে গেল। এবার তো হ্যানা ত্যানা যা খুশি লিখতে পারো, যে কোনো কেসেই সেটা লেখা যেতে পারে। রিফ্রেশমেন্টস ওয়্যার অলসো প্রোভাইডেড টু দ্য পার্টিসিপেন্টস, অর্থাৎ তাদের কিছু রিক্রিয়েশনের ব্যবস্থা করা হয়েছিল। দ্য ইমেন্স এনথুজিয়াজম অ্যান্ড জিল ইন দ্য পিপল টু লার্ন ওয়াজ দ্য মেইন ড্রাইভিং ফ্যাক্টর। এখান থেকে কনক্লুডিং পার্ট লেখা শুরু হচ্ছে অন্যরকমভাবে। অর্থাৎ তাদের মধ্যে এই যে উৎসাহ বা অত্যুগ্রহ, সেটা কি হয়েছে, এটাই ছিল প্রধান চালিকা শক্তি। রাইট? দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য সার্টিফিকেটস অফ পার্টিসিপেশন অ্যামং দ্য ভলেন্টিয়ার্স। অর্থাৎ যিনি এই যে চিফ গেস্ট, তিনি এই সব করেছিলেন, সার্টিফিকেটস অফ পার্টিসিপেশন। স্বাভাবিক ব্যাপার, এগুলো যে কোনো জায়গায় তুমি লিখতে পারো। দ্য ক্যাম্প এন্ডেড অন আ পজিটিভ নোট, দেয়ার ওয়াজ অ্যান অ্যাটমসফিয়ার অফ লার্নিং অ্যান্ড গ্রোয়িং টুগেদার। সেখানে একটা শেখার পরিবেশ তৈরি হয়েছিল এবং সবাই মিলে যাতে একসাথে আমরা বেড়ে উঠি, উন্নতি করি, তার একটা পরিবেশ সেখানে তৈরি হয়েছিল। শেষ। অর্থাৎ এবার তুমি যা পাবে ক্যাম্প পেলেই তুমি ঢোকাতে পারবে এই লেখাগুলো। অর্থাৎ এরকম একটা ইনক্লুসিভ রাইটিং আমরা নিজেদের জন্য সুন্দর করে তৈরি করে নিলাম। দেখে নাও যা যা বলছি পুরোপুরি ক্লিয়ার আছে কিনা, দেখে নাও। কোনো ডাউট? বলো বলো বলো। অ্যাকর্ডিং টু, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কেন করা যাবে না। প্রফিসিয়েন্সিজ, অর্থাৎ অ্যাকর্ডিং টু দেয়ার পোটেনশিয়াল, অ্যাকর্ডিং টু দেয়ার কি বলবো অ্যাকওয়ার্ড স্কিল, ঠিক আছে, অনেকগুলো বললাম, এগুলো খেয়াল রাখবে। প্লাস রেকর্ড তো আছেই, রেকর্ড হচ্ছে, তোমরা ধীরে 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 পুরো ব্যাপারটাকে আয়ত্তের মধ্যে নিয়ে নেবে, রেকর্ডিংটা শুনবে। আর পারলে ওই যেহেতু আমি রেকর্ডটা পাঠাচ্ছি ওখানে একটু রেসপন্ড করো তোমরা, তার কিছু কারণ আছে, নইলে কী হবে এই সত্যটা চলে যাবে। অর্থাৎ ইউটিউব আমাকে যেটা, না আমি যেটা ইউটিউবে
পড়ছি এখানে যদি কোনো রেসপন্ড না থাকে, মানে ওরা কি করে এখন ওই মানে এই চ্যানেলটাকে ওরা যেহেতু রেসপন্ড নেই, কি করে ওটাকে মানে খুঁজে পাওয়া যাবে না, এর মধ্যে না ম্যাল প্র্যাকটিস শুরু হবে, অ্যাড শুরু হয়ে যাবে বারবার করে, এইগুলো প্রবলেম তৈরি করে অনেক সময়। তো এই ব্যাপারগুলো একটু দেখো, ঠিক আছে? তাহলে এই পার্টটা আমার কাছে রইল। এবারে নেক্সট, হ্যাঁ বলো। হুম, না না, ধরো ওরা লিখে দেবে ক্যাম্প, এবার ক্যাম্প তো কোনো একটা জায়গায়ই হবে, সে তো ছাড়া উপায় নেই। কী করে? আমাকে যদি শুধু ব্লাড ডোনেশন নিয়ে লিখতে বলে আমি লিখতে পারবো। ব্লাড ডোনেশন মানে তার উপযোগিতা কতটুকু, ভারতবর্ষের মতো দেশ যেখানে রক্ত কি বলবো একটা বিশাল বড় ব্যাপার, মারাত্মক চাহিদা রক্তের তৈরি হয়, এবং সেখানে মানুষ রক্তের অভাবে প্রচুর লোক মারা যায়। তো সেখানে এরকম একটা দেশে রক্ত তো কারখানায় তৈরি হবে না, তো তার জন্য রক্ত দিতে হবে, রক্ত তো কোনো বিকল্প নেই, তাই না? এটা ফ্যাক্টরি প্রোডাক্ট নয়, ম্যানুফ্যাকচার্ড হবে না, মানুষের থেকে নিতে হবে। হ্যাঁ, এই যে যে পয়েন্টগুলোর কথা আমি বলছি, এইটা দিয়ে তুমি শুরু করে লিখবে। আর যদি একদম একদম, অর্থাৎ এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমি দেখতে পাচ্ছি। আই ডোনেশন, ব্লাড ডোনেশন, ডোনেশন নয়, ডোনেশন ক্যাম্প দিয়ে লিখতে দিচ্ছে। এখানে একটা ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পটা নিয়ে লেখো। বস্ত্র বিতরণের উপর একটা ক্যাম্প হয়েছিল, ক্যাম্প নিয়ে লেখো। ওই কারণে এই ক্যাম্প স্টাইলের লেখা কেমন হয় যা দেখিয়ে দিলাম। এবার যা ক্যাম্প হবে তুমি শুধু শব্দটা বদলে দেবে। বুঝতে পারছি, এই হচ্ছে বিষয়। হুম, আবার এত ডিটেলসে করাবার পর এডিটোরিয়াল রিপোর্টে তুমি ডেট আর প্লেসটা দিচ্ছ না, কারণ এডিটোরিয়াল রিপোর্ট তো গবেষণালব্ধ, ওটা তো একটা ঘটনার উপর কোনো রিপোর্ট না। এই দিল্লিতে বিস্ফোরণ ঘটেছে, এটার উপর রিপোর্ট, এটা ইনসিডেন্টাল রিপোর্ট, কাল হয়েছে, আজকে রিপোর্ট বেরিয়েছে, এই হয়েছে, এতটা সময় হয়েছে, কিভাবে হয়েছে, রাইট, কেন হয়েছে, এর পেছনে কারা কারা ছিল, এই হচ্ছে রিপোর্ট। এবার তার পরিপ্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে দ্বিতীয় প্যারাগ্রাফে, এবং থার্ড প্যারাগ্রাফে হচ্ছে যে এটা মানে কি বলবো, প্রায় 14 বছর বাদে দিল্লিতে এরকম একটা ঘটনা আমাদের নিরাপত্তাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। শেষ রিপোর্ট। এইখানে আমি সব রাখবো, প্লেস রাখতে হবে, ডেট রাখতে হবে, বাই স্টাফ রিপোর্টার কি করেসপন্ডেন্ট যা খুশি রাখো। এবার যেই আমি এডিটোরিয়াল রিপোর্টে চলে আসছি, এখানে আবার ডেট প্লেস কি, এখানে তুমি টাইটেল দেবে, তারপর বড় জোর তুমি লিখতে পারো আ রিপোর্ট বাই এবিসি, আ রিপোর্ট বাই XYZ, কারণ এডিটোরিয়াল রিপোর্টটা একজন মানুষ তো খুব কষ্ট করে খেতে তৈরি করে, তো তার নামটা পেপারে ছাপানো হয়, তো সেটা তো তুমি লিখতে পারবে না, তুমি লিখছো এ রিপোর্ট বাই অমুক ABCD, শেষ। এর মধ্যে কি প্রশ্ন থাকতে পারে আমি জানি না। এবার ক্লিয়ার হয়েছে পল্লবী? ঠিক আছে, চলো তাহলে এই পার্টটুকু হয়ে গেল। এবার দেখে নাও আমি যেটা তোমাদের শো করছি। এবারে আমরা এই পার্টটায় যাব। আমার অন্তরাত্মার জাগরণের পর 1857 সালের গ্রীষ্মের বহু ঘটনার কথা আমার মনে পড়ে। আমি হাত দিয়ে কেবলই যেন খুঁজে বেড়াতাম, আর যা কিছু ছুতাম তার সব কিছুরই নাম শিখে নিতাম। এই যে পরিষ্কার বলছে, ভালো করে বুঝি, ঠান্ডা মাথায় বুঝি। আমার অন্তরাত্মার হঠাৎ জাগরণের পর, নন ফাইনাইট ভার্ব, 1857 সালে গ্রীষ্মের বহু ঘটনার কথা আমার মনে পড়ে।
আচ্ছা এবার বলো তো অরিত্র, মনে পড়ে বলেছে, প্রেজেন্ট না পাস্ট? রাইট, পাস্ট। ভুলেও এটা যেন কেউ প্রেজেন্ট না ভাবে। মনে পড়েছিল, কিন্তু এরম ভাবে তো লিখি না বাংলা, তাই না? আমি হাত দিয়ে কেবলই যেন খুঁজে বেড়াতাম, আর যা কিছু ছুঁতাম তার সব কিছুরই নাম শিখে নিতাম। রাইট? অর্থাৎ এই যে হাতে হাতে দেখতাম, আর আমার স্পর্শে যা কিছু অনুভব হতো তার নামটা আমি শিখে নেওয়ার চেষ্টা করতাম। যত বেশি আমি জিনিসপত্র নাড়াচাড়া করতাম আর তাদের নাম ও ব্যবহার শিখতাম, ততই চারপাশের জগতের সঙ্গে সাজাত্যবোধের আনন্দ ও বিশ্বাস জেগে উঠেছিল আমার মধ্যে। আচ্ছা, কি এই যত আমি নাম শিখছি, তাদের ব্যবহার জানছি, ততই আমার চারপাশের জগতের সঙ্গে সাজাত্যবোধের আনন্দ, মানে আমার চারপাশের জিনিসগুলোকে চেনা জানা, তার আনন্দ, অর্থাৎ তার সাথে আমি যেন রিলেট করতে পারছি। ঠিক আছে? এই বিশ্বাস আমার মধ্যে জেগে উঠেছিল, আনন্দ আর বিশ্বাস। আন্দাজ করতে পারবে এটা কে লিখছে? এক বিখ্যাত, মানে পৃথিবীর ইতিহাসের এক বিরল ব্যক্তিত্ব। আচ্ছা, যিনি লিখছেন তিনি কি আমার তোমার মতো সাধারণ মানুষ? আচ্ছা, হাতড়ে খুঁজে বেড়াবে কেন? তখন হাতড়ে খুঁজে বেড়ায়। আন্দাজ? হাত দিয়ে কেবলই যেন খুঁজে বেড়াতে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে যিনি, যার কথা বলছেন, তিনি ব্লাইন্ড। শুধু ব্লাইন্ড না, ডিফ অ্যান্ড ডাম্বো। একজন ভদ্রমহিলা। কে? এক্স্যাক্টলি সো। এটা পড়তে বুঝতে এতক্ষণ লাগে? বুঝতে পারলাম? যাই হোক, এটা বললে বুঝতে সুবিধা হবে, ওই কারণে আমি বললাম। ব্যাস এইটুকু তোমাদের করতে হবে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম? অর্থাৎ তোমাদের কাজ থাকবে এইটা, এটাকে লেখা, এবং এর সাথে আরেকটা ট্রান্সলেশন যাবে। এই একটা হচ্ছে অন্তরাত্মার হঠাৎ জাগরণের পর, আরেকটা ট্রান্সলেশন একটু অন্য ধরনের, সেটার মধ্যেও খুব অল্প এক্সপ্রেশনস আছে। সেটা হচ্ছে জাস্ট 3টে সেন্টেন্স এরকমই, যে একজন ব্যক্তি তার অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। এই দুটো একটু করে নিতে হবে। বুঝতে পারলাম? এটা করা থাকবে, তাহলে সেটা আমরা আজকে পাঠিয়ে দিচ্ছি, এবং লেখাটা যথাসম্ভব তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া। ঠিক আছে? আমরা নেক্সট বসছি কবে তাহলে বলো? শুক্রবার। এক্স্যাক্টলি। কিন্তু তার মধ্যে আমার লেখা দুটো চাই, খুব ছোট লেখা, যেহেতু 3-6 লাইনের লেখা, কোনো ব্যাপার নয়, ইজিলি করা যাবে। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে, কিছু জিজ্ঞেস করতে চাও? আচ্ছা ফাইন, এখানে তোমাদের ক্ষেত্রে একটু, হ্যাঁ হুম হুম আচ্ছা, আমি একটা জিনিস বলি তোমাদের। ধরো আমার জলে খুব ভয়, আমি সাঁতার কাটতে পারি না, খালি ডুবে যাই, খালি ডুবে যাই। শিখবো কি করে তাড়াতাড়ি? যত বেশি পারবো ওই জলে থাকবো, তবেই শিখবো। তো এক্স্যাক্টলি তোমার ক্ষেত্রেও তাই। তোমার ট্রান্সলেশন নিয়ে সমস্যা, তুমি ওটা নিয়েই পড়ে থাকবে। 2 লাইন, 5 লাইন, 6 লাইন, 10 লাইন, যা পারছো দেখো, যেটা মনে হচ্ছে ট্রান্সলেশনের মতো, পুরনো ইয়ারের পরীক্ষার বই ঘেঁটে পরপর 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 করতে থাকো। 2
দুটো করে করো, এটা করো, ওটা করো, পাঠিয়ে দাও, কোনো ডাউট হচ্ছে পাঠিয়ে দাও, এভাবেই করতে হবে, এছাড়া উপায় নেই। বুঝতে পারলাম? মানে কোনো শর্ট ট্রিক্স, মানে ওই যে 10 দিনে কেল্লা ফতে, তারপরে কি আন্দাজে MCQ, মিলিয়নস অফ ভিউ হয়, তো সেই বিষয়ে কিন্তু আমার জানা নেই। এই তারা পণ্ডিত বর্গ তারা বলতে পারবেন, কিন্তু সত্যি কথা বলতে এর কোনো শর্ট ট্রিক্স নেই। এটা শেখার বিষয়, প্র্যাকটিসটা একটু বেশি করে করতে হবে আর দেখিয়ে নিতে হবে। স্যার করলাম, দেখুন 2টো লাইন করেছি, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, কোনো অসুবিধা নেই। যা গ্রুপেও দিতে পারো, কোনো সমস্যা নেই, কোনো চাপ কিছু নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে একজনকে ও ঈশিতা নতুন আছে। ঈশিতা, মানে বোঝা গেল কি ক্লাস আজকে? আচ্ছা, মানে কমিউনিকেট করতে কোনো অসুবিধা হচ্ছে না তো, বা বলছি খুব কঠিন লাগছে, বা একেবারেই ভালো নেই? ওকে, ভেরি গুড, ঠিক আছে, চলো তাহলে আজকে রইলো, আর টাস্কটা মন দিয়ে দেখবে। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ এখনই দিয়ে দেবো, মানে একটু রাত হবে দিতে, বাট দিয়ে দেবো। সেকেন্ড টাস্কটা কি একবার দেখিয়ে দেবো? সুবিধা হয় তাহলে? আচ্ছা, একবার দেখিয়ে দিই সেকেন্ড, বেশ, সেকেন্ড টাস্কটাও একবার দেখিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। কি? কোথায় স্যাটেলাইট আছে, বার কর। আচ্ছা ফাইন, আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, একটু দেখে নাও। দাঁড়া, এইবার দেখো তোমার সঙ্গে শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছ কি? রাইট, স্যাটেলাইট। আচ্ছা, একটু দেখে নাও। এতদিন জীবনটা কাটিল উপগ্রহের মতো, যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, না পাইলাম দূরে যাইবার অনুমতি। অধীন নই, নিজেকে স্বাধীন বলারও জোর নাই। কাশীর ফেরত ট্রেনের মধ্যে বসিয়া বারবার করিয়া এই কথাটাই ভাবিতেছিলাম। রাইট। শ্রীকান্ত, বুঝতে পারছো শ্রীকান্তের সেই সম্পর্কের জটিলতা, সেই বিষয় নিয়ে লেখা। জীবনটা উপগ্রহের মতো কাটছিল, যাকে কেন্দ্র করে ঘুরি, না পাইলাম তার কাছে আসিবার অধিকার,
বুঝতেই পারছো, না পাইলাম, দূরে যাইবার অনুমতি, মানে ছেড়ে যে বেরিয়ে আসবো সেটাও নয়, আবার তার খুব কাছে যাব, তাকে আপনভাবে নেব, তারও অধিকার নেই। অধীন নই সেটা ঠিক, ডমিনেট করে রাখেনি সেটা কখনোই বলা যাবে না, আবার নিজেকে স্বাধীন বলারও জোর নাই। মানে আমি একেবারে ঠিক আছে, কোনো বন্ধন নেই সেটা বলার মতো জোরও আমার নেই। কাশির ফেরত ট্রেনের মধ্যে বসিয়া এই কথাটাই বারবার ভাবিতেছিলাম। রাইট, যতটা নিরীহ দেখতে ততটাই কিন্তু মানে কি বলবো, চ্যালেঞ্জিং। সেটা একটু খেয়াল রাখবে, দেখে করবে, এই দুটো করতে হচ্ছে নেক্সটে। ঠিক আছে, অসুবিধা নেই নিশ্চয়ই। একদম আসলেও মানে আমি শেখাবো না, মানে একদম পরিষ্কার বক্তব্য, দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে আসার কোনো সিচুয়েশন নেই, এলে মানে ব্যাড লাক, ভেরি ব্যাড লাক। মানে কেন আমি বলছি, ওরকম টপিক যদি ধরি তাহলে 100টা টপিক হবে, ওটা সম্ভব নয়। ঠিক আছে, দুর্গাপুজোর কার্নিভাল এটা অত্যন্ত নগণ্য একটা ইস্যু। এবার যদি একান্ত চলে আসে, যেমন এবারে পিএসসি মিসলিনিয়াসে ভ্রমণ সাহিত্য নিয়ে লিখতে দিল রিপোর্ট, এ তো মানে ফেল করার জোগাড় হবে, আর কিছু না। মানে অধিকাংশ লোকই পারবে না, তো এক্ষেত্রে ভয়ের কিছু নেই, কেউই পারবে না, তোমরাও পারবে না, সুতরাং ইকুয়াল মার্কস চলে আসবে। ঠিক আছে, আর কার্নিভাল তো খুব সোজা জিনিস, তোমরা মানে যে কোনো ফেস্টিভ্যাল নিয়ে লেখার যদি অভ্যাস থাকে তাহলে কার্নিভালটাই জাস্ট ওখানে ঢুকিয়ে দেবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড একটা কিছু করিয়ে দেবো, তাহলে দেখবে ওই ব্যাপারটা ইজিলি চলে আসে। যেমন আমি ক্যাম্প নিয়ে করালাম, অ্যাক্সিডেন্ট নিয়ে করিয়েছিলাম, দেখবে তাহলেই ব্যাপারটা এক হয়ে যাচ্ছে। ঠিক আছে, জানি জানি সেটা জানি, সমস্ত পেয়ে যাবে। ঠিক আছে, ওটা আমার দায়িত্ব, তোমার কাছে সব চলে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হুম, একদম। পাংচুয়েশনের ক্ষেত্রে যদি দেখো অসুবিধে হচ্ছে, পাংচুয়েট করে নেবে, অর্থাৎ দীর্ঘ হাইফেন দিয়ে লেখা, বাংলায় এরকম লেখা যায়, কিন্তু ইংলিশে সেটা করতে গেলে সমস্যা হতে পারে। সো বেটার ইউ পজ অ্যান্ড স্টপ দ্য সেন্টেন্স, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আজকে আমরা আপাতত এই অবধি রাখছি। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।